একটা গ্রামে মোহন নামের একটা সরল স্বভাবের সাদাসিধা ব্যক্তি থাকত। মোহনের মাতা পিতার ছোট্টবেলাতেই মৃত্যু হয়ে গেছিল। মাতা পিতার মৃত্যুর পর মোহন এখন লোকেদের সাথে কথাবার্তাই বলতো না। তার ভেতরে আসা এই পরিবর্তন গ্রামের প্রত্যেকটা লোক ফিল করছিল। একদিনের কথা, মোহন নিজের কাপড় একটা পুটলিতে বেঁধে গ্রামের সীমা থেকে বাইরে যাচ্ছিল। তক্ষুনি গ্রামের প্রধান মোহনকে যেতে দেখে তাকে বলে ওঠেন, কি ব্যাপার মোহন, এই পোটলা নিয়ে কোথায় চললে তুমি? প্রধান মশাই, আমার আর বাড়িতে এখন বেশি ভালো লাগে না। কেন, কি হলো? তোমার বাড়িতে তোমার ছোটবেলার স্মৃতি রয়েছে, তুমি এটা ভুলে যেও না। এই বাড়ি থেকে তোমার মা বাবার স্মৃতিও পর্যন্ত রয়েছে, যারা আর এই জগতে বেঁচে নেই, তাই না? প্রধান মশাই, এই জগৎ থেকে তো সবাইকে একদিন চলে যেতেই হবে, তাই না? তাহলে সেই স্মৃতি নিয়ে আমি কি করব? দেখো, কথায় বললে তো সবই বলা যায়, কিন্তু আসল সত্য হলো যে এটা তুমি অনেক বড় বড় কথা বলো। যখন মানুষ এই জগতে অন্য দৃষ্টি দিয়ে দেখতে শুরু করে দেয়, তখন সে এই ধরনের কথা বলতে প্রারম্ভ করে দেয়, জানেন তো? আচ্ছা, তুমি যাচ্ছটা কোথায়? এই ধরে নিন, আমি সমস্ত জগৎটাকে ঘুরতে চাই, আমি এক জায়গায় বসে থাকতে চাই না। ধরুন আপনি এই সমস্ত জগতে আজ থেকে আমার বাড়ি। আমার শুভকামনা তোমার সাথে রইল মোহন, কিন্তু তোমার এই গ্রামে কখনো না কখনো অবশ্যই ফিরে এসো। যদি ঈশ্বর চান তাহলে এই গ্রামে আমি অবশ্যই ফিরে আসব। এইটুকু বলে মোহন গ্রামের সীমানা পার করে দেয়। নিজের গ্রাম থেকে অনেক দূরে একটা জঙ্গলে ঝুপড়ি বানিয়ে সে থাকতে শুরু করে। একদিনের কথা, মোহন জঙ্গলে লাকড়ি কাটার জন্য চলে যায়। কিন্তু বিকেলবেলা যখন সে আবার নিজের ঝুপড়িতে আসে, তখন তার ঝুপড়ি বৃষ্টির কারণে ভেঙে গেছিল। মনে হচ্ছে এবার আমাকে এখান থেকেও চলে যেতে হবে। এই কুড়ে ঘরটা ভেঙে গেল, তার মানে এটারই সংকেত হলো যে ঈশ্বর হয়তো চানই না যে আমি এই জঙ্গলে থাকি। এইটুকু বলে মোহন ওখান থেকে বেরিয়ে যায় আর অন্য গ্রামে প্রবেশ করে যায়। মোহনের চেহারায় তেজ দেখে সেই গ্রামের প্রধান মোহনের কাছে এসে বলেন, আপনার মুখের ওপর তো একটা অদ্ভুত উজ্জ্বল ভাব রয়েছে। আপনার নাম কি? এমনিতে আমার নাম মোহন, কিন্তু হয়তো আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আপনি একটু আগে বললেন না যে আমার মুখের ওপর একটা উজ্জ্বল ভাব রয়েছে, কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ। আমাদের গ্রামে অতিথিদের খুব সম্মান করার পরম্পরা রয়েছে। আপনি আমাদের গ্রামের অতিথি, তাই না? আজ থেকে আপনি আমার বাড়িতেই থাকবেন। না না, এই সমস্ত জগৎই আমার বাড়ি, সেই জন্য আমি আপনার বাড়িতে থাকতে পারবো না। ঠিক আছে, অন্ততপক্ষে আপনি একটা রাত্রির জন্য তো থাকতে পারেন। আমাদেরকে আমার অতিথিদের সম্মান করার একটা সুযোগ দিন। আপনি যখন এরকম করে জেদ করছেন, তাহলে ঠিক আছে, চলুন তাহলে। প্রধান মোহনকে নিজের বাড়িতে নিয়ে যায় আর সে মোহনের খুব আতিথেয়তা করে। যাওয়ার সময় প্রধান মোহনকে অনেকগুলো লাড্ডু দিয়ে বিদায় জানান। রাস্তায় যদি আপনার খিদে পেয়ে যায় তাহলে এই লাড্ডুগুলো খাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রধান মশাই। এইটুকু বলে মোহন ওখান থেকে চলে যায়। মোহন অনেকক্ষণ পর্যন্ত হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মোহন অন্য একটা গ্রামে ঢুকে পড়ে। অন্য গ্রামে ঢোকার পর তার চোখ পড়ে একজন বয়স্ক ব্যক্তির ওপর, যার মাথা দিয়ে রক্ত বইছিল। কি হলো? আপনার মাথা থেকে এরকম রক্ত বেরোচ্ছে কেন? আপনি ঠিক আছেন তো? তুমি কে বাবা? এই গ্রামে তো তোমায় দেখিনি। হ্যাঁ কাকা, আমি এই গ্রামে থাকি না, কিন্তু আপনি তো বললেন না এই রক্তটা কেন বেরোচ্ছে আপনার মাথা থেকে। আমি 3 দিন হয়ে গেল কিছু খাইনি বাবা। খিদে আমার অবস্থা এমন হয়ে গেছে যে আমি একটা কথা পর্যন্ত বলতে পারছি না। আমার কাছে শুধু কয়েকটা লাড্ডু রয়েছে বাবা, আপনি এগুলো খেতে পারেন। আর সবার আগে আপনি নিজের খিদেটা মিটিয়ে নিন। আমি খেতে পারবো না। কেন খেতে পারবেন না? যদি আমি তোমার দেওয়া লাড্ডু খাই তাহলে চৌধুরীর লোকেরা তোমাকে খুব মারবে, বুঝেছো? আর আমি চোখের সামনে তোমাকে এইভাবে মার খেতে দেখতে পারবো না যে। আরে ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি নিশ্চিন্ত হয়ে নিজের খিদেটা মিটিয়ে নিন। এই সময় খাবারের খুব দরকার রয়েছে আপনার। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা, না হলে 3 দিন ধরে এই গ্রামের লোকেদের কাছ থেকে খাবার চেয়েছিলাম আমি, কিন্তু কেউ আমাকে 2টো রুটি পর্যন্ত দেয়নি। এখন আপনি আমাকে বলুন মাথা থেকে রক্তটা কি করে বেরোচ্ছে? আমাদের গ্রামের একজন খুব বাজে একজন লোক রয়েছে, সে জমিদার।
ও সহজ সরল লোকেদের জমির ওপরে অবৈধভাবে কবজা করে নেয়। ওর বিরুদ্ধে যদি কেউ একজন বলে না, তাহলে সে তাকে পিঠে একেবারে রক্তারক্তি করে দেয়। আর গ্রামে এটা ঘোষণা করে দেয় যে কেউ যদি ওকে রেশন যেন না দেয়। আমিও তো এই ভুলটাই করেছিলাম, আর আমার এই অবস্থা হয়েছে। আপনি কোনো ভুল করেননি সাধু বাবা, আপনি সেটাই করেছেন যেটা আপনার মনের ভিতর থেকে আওয়াজ এসছে। আর আমাদের অন্তর মন কখনো মিথ্যে কথা বলে না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ভালো মানুষ, কিন্তু আসল সত্য হলো যে তোমার মতন মানুষেরই তো এই গ্রামে খুব দরকার রয়েছে। কারণ গ্রামের জমিদার চৌধুরী গ্রামের সমস্ত সহজ সরল লোকেদেরকে নষ্ট করে দিচ্ছে। সে তাদেরকে জুয়া খেলতে বলছে, চুরি খেলতে বলছে। গ্রামের অনেক নবযুবক নিজেদের মা বাবার কথা পর্যন্ত শোনে না। আপনি চিন্তা করবেন না বাবা, আমি পুরো চেষ্টা করব ওদেরকে শুধরে নেবার জন্য। মোহন এইটুকু বলেই ছিল, তক্ষুনি চৌধুরীর কিছু গুন্ডারা ওখানে পৌঁছায়। আর সেই বয়স্ক লোকের হাতে লাড্ডু দেখে রাগের চোটে পাগল হয়ে যায়। ওই ব্যক্তির মধ্যেই একটা ব্যক্তি বললি, যে জমিদারের খুব বিশেষ ব্যক্তি ছিল। সে রাগের চোটে মোহনের দিকে তাকিয়ে বলে, এই বুড়োটাকে লাড্ডু কে দিল? এনাকে লাড্ডু আমি দিয়েছে। আপনারা কি ভদ্রভাবে কথা বলতে জানেন না? বয়স উনি কত বড় আপনাদের থেকে, আপনাদের বাবার বয়সী। এনার সাথে এইভাবে কথা বলতে আপনাদের একটু লজ্জা হলো না? যে করেছে লজ্জা সে পেয়েছে সাজা। তুমি কি এই প্রবাদ শোনোনি? না, আমি তো শুনেছি যে যার কর্ম ভালো তার সব ভালো। আমি শুধু ভালো কথা বলি আর ভালো কিছুই দেখতে পাই। তাহলে খারাপ কি হয় সেটা আমি তোকে আজকে দেখাচ্ছি, বুঝলি? এইটুকু বলে বল্লি একটা জোরদার থাপ্পড় মোহনের গালে দিয়ে দেয়। থাপ্পড় খেয়ে মোহন হাসতে শুরু করে। বল্লি দ্বিতীয় থাপ্পড়ও দিয়ে দেয়। দ্বিতীয় থাপ্পড় খেয়েও মোহন হাসতেই থাকে। মোহন হাসতেই থাকলো। বল্লি রাগের চোটে থাপ্পড়ের মোহনের ওপর বৃষ্টি শুরু করে দেয়। আরে তুমি কোন মাটি দিয়ে তৈরি ভাই? আমি তোমাকে এতগুলো চর মারলাম, তাও তুমি একভাবে হেসেই চলেছ। তোমার কি রাগ হয় না নাকি? এই গ্রামে এসে যদি আমাকে চরগুলো খেতেই হলো, তাহলে এর আগে আমি যে গ্রামে গিয়েছিলাম এই লাড্ডুগুলো আমি ওখান থেকেই খাবার জন্য পেয়েছিলাম। হিংসার উত্তর সবসময় হিংসা হয় না, আর অহিংসার কাছে হিংসা সবসময় হেরেই যায়। মোহনের কথা জানি না বল্লির ওপরে কি প্রভাব হয় যে সে ওখান থেকে চলে যায়। সেই বয়স্ক লোক মোহনকে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে আসে। আপনি কি বাড়িতে একাই থাকেন বাবা? হ্যাঁ বাবা, কিন্তু আমি সবসময় একা ছিলাম না। কয়েক বছর আগে আমার বউ আমার সাথে থাকতো, বুঝলে, যার স্বর্গবাস হয়ে গেছে। তার চলে যাবার পর থেকে আমার একমাত্র কন্যাই আমার একমাত্র সাহারা ছিল। কিন্তু কিছু সময় আগে সেও শহরে গিয়ে হারিয়ে গেল, বুঝলে তো। আজ থেকে আপনি আমাকে নিজের পুত্র মনে করতে পারেন। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না বাবা, ওই বল্লি তোমাকে এত চড় মারল, তুমি চাইলে পরে তোকে মারতে পারতে, তাহলে তুমি ওর উপরে হাত তুললে না কেন? যদি আমি ওর সাথে লড়াই করতাম তাহলে ওর ভেতরে আরো রাগ বেড়ে যেত, আর রাগ মানুষের অনেক বড় শত্রু বাবা। রাগ প্রতিশোধের চিন্তাধারাকে বাড়িয়ে তোলে, আর মানুষ মনুষ্য থেকে জন্তুতে পরিণত হয়। আপনি এখন নিজেই দেখুন না, যখন আমি ওর উপরে হাত তুললাম না তখন সে চুপচাপ ওখান থেকে চলে গেল। আপনি ওকে যেতে যেতে দেখলেন, কিন্তু আমি যাবার সময় ওর মুখটার মধ্যে একটা আত্মগ্লানি দেখেছি, যেটা হয়তো আপনি দেখেননি। তুমি খুব ভালো জ্ঞানী মানুষ মনে হয়। যখন তুমি কথা বলো তখন এমন মনে হয় যেন শুধু তোমাকে শুনতেই থাকি আমি। বয়স্ক ব্যক্তির কথা শুনে মোহন হাসতে শুরু করে। সেই দিনের পর মোহন সেই বয়স্ক লোকটার সাথেই থাকতে শুরু করে। কিছুদিন পর মোহন একটা ভাঙাচোরা বাড়ির কাছে যায়, যেখানে গ্রামের নবযুবকরা জুয়া খেলছিল। মোহনকে দেখে ওখানকারই একটা যুবক মোহনের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি এখানে কেন এসেছো? তুমিও কি আমাদের সাথে জুয়া খেলতে চাও? না, আমি তোমাদেরকে বরং এটা বলতে এসেছি এখানে যে জুয়া খেলা ভালো অভ্যেস নয়, বরং খুবই বাজে অভ্যেস। কিন্তু এই জুয়া খেলা খেলতে তো আমার খুব ভালো লাগে, আর কোনো পরিশ্রম না করেই আমরা এর থেকে অনেক বেশি পয়সা রোজগার করতে পারি। আর যখন তোমরা জুয়া খেলাতে হেরে যাও তারপরে কি হয়? তোমরা কখনো এটা ভেবেছো? তারপরে তো কিছুই হয় না। হয়তো তারপরে তোমাদের পরিবারকে না খেয়ে থাকতে হয়, তোমাদের মা বাবা
যারা চৌধুরীর কাছ থেকে ধার নিয়ে আসে সেই চৌধুরী তাদেরকে অপমানিত করে তাদের কাছ থেকে অনেক ঋণ নিয়ে নেয়, আর তোমাদের জমি যার উপরে তোমরা চাষ করো সেটাকে অবৈধভাবে কবজা করে নেয়। কিন্তু তোমরা সেটা দেখেও একেবারে না দেখে ভান করছো, কারণ চৌধুরীরা তোমাকে জুয়া খেলার নেশা লাগিয়ে দিয়েছে। এই জুয়া তোমাদের জীবনের লক্ষ্য থেকে তোমাদেরকে সরিয়ে দিচ্ছে। এখন থেকে যদি তোমরা এই জুয়া খেলা ছেড়ে দিয়ে পরিশ্রম করে নিজের জমিতে চাষ করা শুরু করো, তাহলে আমাকে বিশ্বাস করো, তোমরা সেই দিন আর বেশি দূরে থাকবে না যখন চৌধুরীর থেকেও বেশি বড় লোক হয়ে যাবে। এটা তো আমরা কখনো ভাবেইনি। আমরা আপনাকে কথা দিচ্ছি, আর আমরা কখনো জুয়া খেলবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সঠিক পথ দেখালেন। সেই দিনের পর থেকে গ্রামে জুয়া খেলা বন্ধ হয়ে যায়। গ্রামের লোকেদেরকে বদলাতে দেখে চৌধুরী খুব বাজেভাবে অস্থির হয়ে ওঠেন। উনি রেগে যান আর বল্লীকে বলেন, এই সব কি হচ্ছে বল্লি? গ্রামের সমস্ত ছেলেপিলে ঠিক হয়ে গেল, এখন তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি জানি এই সব কিছু কে করছে। কে? আমাকে বলো ওর ব্যাপারে। ওর নাম হলো মোহন। ওই গ্রামে থাকে না, অন্য কোনো গ্রাম থেকে এসেছে সেটাও আমরা জানি না। আর ওই বুড়ো লোকটার বাড়িতেই সে থাকে, যাকে আপনি খুব বাজেভাবে পিটিয়েছিলেন। যখন সব কিছু জানো, তাহলে ওকে গিয়ে উচিত শিক্ষা দিচ্ছ না কেন? আপনার কি মনে হয় চৌধুরী সাহেব, ওকে আমি মারতে যাইনি? কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো যে আমি ওকে যতই মারি ও ততই আমার দিকে তাকিয়ে হাসতে থাকে। তারপর কি জানি আমি ভেতর থেকে ওর জন্য আমার খুব খারাপ অনুভব হয়। মনে হচ্ছে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। যাও গিয়ে ওকে সবাইকে ধরো আর ঘোষণা করো যে গ্রামের কোনো মানুষ যদি ওই বুড়োটাকে আর ওই মোহনকে খাবার দাবার দেয় না, তাহলে চৌধুরী তাকে মেরে মেরে অবস্থা একেবারে খারাপ করবে। আর নিজেদের লোকজনকে বলে দাও ওকে বেশি করে বিরক্ত করতে। দেখো কয়েকদিনের মধ্যেই ও এখান থেকে পালিয়ে যাবে। চৌধুরীর কথা শুনে বল্লী ওখান থেকে চলে যায়, আর সে ঠিক এরকমটাই করে যেরকমটা চৌধুরী তাকে করতে বলেছিলেন। সেই দিনের পর মোহন আর সেই বয়স্ক ব্যক্তিকে রেশন দেওয়া বন্ধ করে দেওয়া হয়। কোনো ব্যক্তি ভয়ের চোটে ওদের দুজনকে নিজের বাড়ির জল পর্যন্ত পান করাতো না। এই সব দেখে বয়স্ক ব্যক্তি মোহনকে বলেন, আমি যেটা ভয় পেতাম সেটাই তো হলো বাবা। তুমি এখান থেকে কেন চলে যাচ্ছে না বলো তো? চিন্তা করবেন না আপনি একদম। আমিও দেখি না ওই চৌধুরীর ভেতরে অত্যাচার করার কতটা সামর্থ্য রয়েছে, তবে ও কিন্তু আমায় হারাতে পারবে না, বরং সে নিজেই হেরে যাবে। বাবা তুমি চৌধুরীকে চেনো না, ও খুবই অত্যাচারী, বুঝেছো? সে যত বড়ই অত্যাচারী হোক না কেন, সত্যের সামনে মাথা নত করতেই হবে তাকে। সেই জন্য তার এই আচরণ থেকে সত্যের পথে চলা ছেড়ে দেব না। আমি গ্রামের লোকেদেরকে শুধরানোর এই কাজ ততদিন পর্যন্ত করতে থাকবো যতদিন না পর্যন্ত এখানকার লোক পুরোপুরি শুধরে না যায়। তার জন্য যদি আমাকে যতই তার অত্যাচার আমাকে সহ্য করতে হয় আমি করে নেব, কোনো ব্যাপার না। মোহন গ্রামের ভোলা ভালা লোকেদেরকে বোঝানো বন্ধ করল না। এই সব কিছু দেখে চৌধুরী নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, আর একদিন সে রাগের মাথায় নিজের লোকেদেরকে মোহনকে নিজের হাবেলিতে ডেকে পাঠান। আমার মনে হতো যে আমার সামনে কোনো সাধু সন্ত আসবে, কিন্তু তুমি তো একজন নবযুবক, তোমার বয়স তো খেলাধুলো করার, তাই না? আমার বয়স যদি খেলাধুলো করার হয় তাহলে তোমার বয়স তো ঈশ্বরের প্রতি আরাধনা করার জন্য রয়েছে। তুমি লোকেদেরকে অত্যাচার কেন করো? মনে হচ্ছে তুমি কোনো সাধু সন্ত হতে চাও। এই সন্ত হয়ে যারা ব্যবসা করে তারা খুব তাড়াতাড়ি বড়লোক হয়। আমি যদি সেরকম বাজে সাধু সন্ত হতাম তাহলে এতদিন না খেয়ে থাকতাম না, বুঝলেন? নিজের জামা কাপড় পোটলা নিয়ে এখান থেকে চলে যেতাম। আমি তোমার ব্যাপারে অনেক কিছু জানি। কি জানো তুমি আমার ব্যাপারে? তুমি তো এই গ্রামে থাকো না পর্যন্ত। হ্যাঁ, আমি এই গ্রামে নই বটে, কিন্তু আমি এই গ্রামে রয়েছি প্রায় অনেক দিন হয়ে গেল। আমি জানি যে তোমার একজন ছেলে ছিল যে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই অ্যাক্সিডেন্ট থেকে তোমার কিছু শিক্ষা নেওয়া উচিত। ভাবো তুমি এতজন মানুষকে অত্যাচার করো, ঈশ্বর যদি আবার কোনো ট্রাক তোমার ওপর দিয়ে পিষে চলে যায় তখন তোমার সমস্ত সম্পত্তি এখানেই পড়ে থাকবে, তাই না? তুমি তোমার সাথে একটা পয়সা পর্যন্ত নিয়ে যেতে পারবে না। তাহলে এইসব কেন করছো? আরে এইভাবে তো তোমাকে একদিন ঈশ্বরের কাছে যেতে হবে। একবার ভেবে দেখো চৌধুরী, তোমার ওই মারা যাওয়া ছেলের জন্য গ্রামের মানুষের মনে তো সহানুভূতি থাকা উচিত, তাই না? কিন্তু সবাই ওকে গালাগাল করে, সেটা শুধুমাত্র তোমার স্বভাবের কারণে। যদি কিছু করতে চাও তাহলে এমন কিছু করো না যাতে লোকেরা তোমার উপর আশীর্বাদ দেয়, নাকি এমন কিছু করো তুমি যে ইতিহাসে তোমার নাম কালো অক্ষরে লেখা হোক, তাই না?
মোহনের কথায় চৌধুরীর মনে জানি না কি প্রভাব হলো। চৌধুরী শুধরে যায়, মোহনের দিকে তাকিয়ে বলেন, আমায় ক্ষমা করো ভাই, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আজ পর্যন্ত আমি যত জমি কবজা করেছি সেই সমস্ত জমি আমি সবাইকে ফিরিয়ে দেব, আর আজ থেকে আমি ঈশ্বরের আরাধনাই করব। আজকে তুমি আমার হাবিলিতেই থাকবে। না চৌধুরী বাবু, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি আমার জীবনের লক্ষ্য পেয়ে গেছি। এখন আমি প্রতিটা গ্রামে গিয়ে সবাইকে শুধরানোর চেষ্টা করব। ঈশ্বর তোমাকে অবশ্যই এই কাজে তোমায় সফলতা দেবে। তুমি কি জানো, তুমি যা জিনিস পেয়েছো তাকে বরদান বলা হয়। যেমন ধরো, ঈশ্বর বুদ্ধকে বরদান দিয়েছিল, তুমিও তো ওনার পথেই চলার জন্য একেবারে পথপ্রদর্শক হয়েছো। তুমি অবশ্যই সফলতা পাবে। চৌধুরীর কথা শুনে মোহন হাসতে হাসতে সেই গ্রাম ছেড়ে চলে যায়। হয়তো চৌধুরী ঠিকই বলেছিলেন, সে বরদানই পেয়েছিল, যেরকমটা বুদ্ধ পেয়েছিলেন।